দায়ের করতে পারবে, কখন আপিল দায়ের করা যায়, আপিল আদালতের ক্ষমতা কি। তার মানে আজকে ক্লাসে সোজা কথা আমরা আপিল নিয়ে পড়ব। ঠিক আছে, আপিল নিয়ে পড়তে গেলে আমাদেরকে দেওয়ানি আদালতের আপিল নিয়েই পড়বো। আপিল জিনিসটা আসলে কি? আপিল মানে হচ্ছে উচ্চ আদালতে নিম্ন আদালতের বিষয়বস্তুটাকে পর্যালোচনা করা। ধরেন নিম্ন আদালতে সহকারী জজ আদালতে আপনার একটা মামলা ছিল, মামলার রায় হয়ে গেছে, কিন্তু রায়টা আপনার পক্ষে আসে নাই, অর্থাৎ আপনি সন্তুষ্ট হন নাই। তাহলে এখন আপনি এই যে সন্তুষ্ট হলেন না, সেটার জন্য আপনি যে চ্যালেঞ্জ করলেন, ঠিক আছে, ওপেন চ্যালেঞ্জ করলেন, সেই ওপেন চ্যালেঞ্জটাই হচ্ছে আমাদের কি আপিল। ঠিক আছে, ওই আপিলটা হচ্ছে উচ্চ আদালতে করতে হয়, অর্থাৎ আপনি যেই আদালতে আপিলটা মানে মামলা দায়ের করছেন, সেই আদালত যেই আদালতের আন্ডারে আপনি সেই আদালতে গিয়ে করবেন, আপিল করবেন। ধরেন সহকারী জজ আদালতে আপনার একটা মামলা হয়েছে, তাহলে সহকারী জজ আদালত কোন আদালতের আন্ডারে? জেলা জজ আদালতের আন্ডারে। তাহলে আপনি জেলা জজ আদালতে গিয়ে আপিল করবেন। আবার জেলা জজ আদালতে কোন একটা মামলা ছিল, সেইটার রায় হয়েছে, সেইটা আপনি কোথায় যাবেন? হাইকোর্টে যাবেন। এরকম মানে যেই আদালতে আপনি মামলাটা চলমান অবস্থায় থাকবে, অর্থাৎ যেই আদালত থেকে মামলাটা রায় হবে, সেই আদালতের উপরের যে আদালতটা, সেইটাকে বলা হয়, অর্থাৎ ওই আদালত যেই আদালতের আন্ডারে রয়েছে, ওইটাকে বলা হচ্ছে আপনার কি উচ্চ আদালত, এবং সেই আদালতেই মূলত আপিল হবে। আপিল হচ্ছে পর্যালোচনা, অর্থাৎ মামলার পর্যালোচনা। ঠিক আছে, দেখেন মূল ডিক্রির বিরুদ্ধে কখন কিভাবে আপিল করা যায়, বা মূল ডিক্রির বিরুদ্ধে আপিল, এটা প্রশ্ন। দেখেন উত্তরটা কি, আপিল কাকে বলে? দেওয়ানি কার্যবিধি 1908 এ আপিল নির্দিষ্ট কোনো সংজ্ঞা না থাকলেও ধারা 96 থেকে 112 এবং আদেশ 41 থেকে 45 এর আপিল সংক্রান্ত বিধান রয়েছে। এখানে 45 হবে না, 43 হবে। ঠিক আছে, 41 থেকে 45 না, আদেশ 41 এবং আদেশ 43। ঠিক করে নেন, আদেশ 41, আদেশ 43। বুঝা গেছে? মাঝখানে যে 42, তারপর হচ্ছে 44, এগুলাতে আপিলের বিষয় বলা হয় নাই, মনে থাকবে তো, এগুলো ঠিক করে নেবেন। 41 আর 43 আদেশ, এই দুইটা আদেশে আপিলের কথা বলা হয়েছে। আর এখানে 96 থেকে 112 না, 96, 97 এই দুইটা ধারায় বলা হয়েছে। ঠিক আছে, এগুলা কাটা, ঠিক করে নেন তো সবাই। 96, 97, হ্যাঁ, এগুলো হচ্ছে ধারা 96, 97, আর আদেশ হচ্ছে 41 আর 43। করে নেন সবাই কাইন্ডলি, এগুলো না 96 থেকে 112, 41 থেকে 45 না, এটা বুঝতে। যাই হোক, তাহলে আপিল জিনিসটাকে আমরা বলছি, আপিল হইতেছে নিম্ন আদালতের নথির পর্যালোচনা, উচ্চ আদালতের মাধ্যমে নিম্ন আদালতের নথির পর্যালোচনা, এটাই হচ্ছে আমাদের আপিল, এটাই হচ্ছে আমাদের আপিল। ঠিক আছে, তাহলে এই আপিলটা আমরা কিভাবে করব? সেটা হচ্ছে এই দেওয়ানি কার্যবিধি 1908 এর আপিলের নির্দিষ্ট কোনো সংজ্ঞা না থাকলেও আপনার 96, আদেশ ধারা 96, 97 এবং আদেশ 41 এবং 43 এর আপিলের কথা বলা হয়েছে। ঠিক আছে, 41 আদেশটাতে মূলত আপিলের প্রসিডিউরটার কথা বলা হয়েছে, কিভাবে আপনি দায়ের করবেন, তারপরে হচ্ছে আপনার একটা আপিল আদালতে আপনি কিভাবে মামলা করবেন, এইগুলাই। ঠিক আছে, পিটিশন দায়ের করতে হবে, পিটিশন মানে দরখাস্ত, যেমন মামলা করার সময় আরজি দাখিলের মাধ্যমে মামলা করে, ঠিক তেমনি ভাবে আপনি যখন আপিল করবেন সেক্ষেত্রেও আপনাকে পিটিশন। এত কল দিলে তো পাগল হয়ে যাবো, দূর। সেটাও হচ্ছে আপনার আপিল।
গেল। আর 43 আদেশ 43-এ হচ্ছে আপনার কি বলা হয়েছে? আদেশ 43-এ মোট 23টা বিষয় বলা হয়েছে। এই 23টা বিষয় আপনার কি? 23টা বিষয় হচ্ছে আপিল। ঠিক আছে? অর্থাৎ 23টা আদেশ বলা হয়েছে। এই 23টা আদেশের বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন। এইটাই। দেখেন, সংজ্ঞা অনুযায়ী নিম্ন আদালতের রায় বা আদেশ যেই পক্ষ সম্পূর্ণ বা আংশিক পরাজিত হয়েছে তিনি উচ্চতর আদালতের সংসদ মানে ওই মামলাটার রায়টার সংশোধন রদ বা বাতিল চেয়ে যে মামলাটা করবেন অর্থাৎ যে আবেদনটা করবেন সেটাই হচ্ছে আপিল। ওকে, গেল। বিচারিক অভিমত অনুযায়ী কি বলা হয়েছে? অর্থাৎ বিচারিক দৃষ্টিকোণ থেকে কি বলা হয়েছে? নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে যে কোনো ক্ষুব্ধ পক্ষ ঊর্ধ্বতন আদালতে মেমোরেন্ডাম আকারে দরখাস্ত করলে সেটাই হচ্ছে আপিল। সোজা কথা, নিম্ন আদালতের রায়ে যে ব্যক্তি অসন্তুষ্ট, আপনি মামলা দায়ের করছেন, সেই মামলার রায়ে যদি আমি সন্তুষ্ট না হই তাহলে সেই ক্ষেত্রে আমি পরবর্তীতে যেই মানে আদালতে মামলাটা দায়ের করব সেটাই হচ্ছে আপনার ওই দরখাস্তকারী, সেটাই হচ্ছে আপনার আপিল। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আপিলটা কে করতে পারবে? আপিল করতে পারবে ক্ষতিগ্রস্ত ব্যক্তি। স্বাভাবিক, যে মামলায় জিতে গেল, যার পক্ষে রায়টা হলো, সে কি আপিল করতে যাবে? করতে তো যাবে না। যেই পক্ষ ক্ষতিগ্রস্ত হইলো, হ্যাঁ বলেন, যেই পক্ষ ক্ষতিগ্রস্ত হইলো অর্থাৎ যেই পক্ষ পারলো না সেই পক্ষ আপিল দায়ের করবে। তার বৈধ প্রতিনিধি যে আছে সে আপিল বৈধ প্রতিনিধি যারা তারা আপিল করবে। ক্ষতিগ্রস্ত ব্যক্তির হস্তান্তর গ্রহীতা যারা তারা আপিল করবে। ডিক্রির যে নিলাম ক্রেতা তারা করবে। একাধিক বাদী বা বিবাদী যে কোনো একজন করবে। তৃতীয় পক্ষ মানে এই ইসের সাথে জড়িত, ধরেন আমি মূল পক্ষ, মামলার বিবাদী, তাহলে আমি আপিল করব। আমি যদি না থাকি তাহলে সেক্ষেত্রে আমার যে বৈধ প্রতিনিধি যারা থাকবে ওনারা আপিল করবেন। ঠিক আছে? আচ্ছা, গেল। বৈধ প্রতিনিধি নাই তাহলে এই ক্ষেত্রে কারা করবেন? হস্তান্তর গ্রহীতা। ঠিক আছে? যারা হস্তান্তর গ্রহীতা অর্থাৎ এই মামলার রায় বা এই মামলার বিষয়বস্তুর সাথে যাদের জড়িত আছে তারা, গেল, মানে যাদের অধিকারটা জড়িত আছে তারা। তারপরে হচ্ছে আপনার কি? নিলাম ক্রেতা। ঠিক আছে? যে কিনা নিলামে নিল সে। আচ্ছা, এরপরে কি একাধিক বাদী যে ধরেন কোন একটা মামলায় 5 জন বাদী আছে, 5 জন বাদী আছে, তাহলে একজন না পারলে আরো 4 জন আছে, সেই 4 জন করলো। এরকম ভাবে আসলে আপিলের ইটা নির্ধারণ করা হয়ে থাকে। আচ্ছা, গেল। তারপরে কি বলা হচ্ছে? তারপরে আমাদেরকে বলা হচ্ছে কখনই আপিল দায়ের করবেন। দেখেন, আপিলটা দায়ের করবেন হচ্ছে কোন ভিন্ন বিধান থাকলে, যদি না থাকে তাহলে মূল ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে। একতরফা ডিক্রির বিরুদ্ধেও আপিল করা যাবে। অর্থাৎ একতরফা রায় হয়ে গেছে, আপনার ছাড়াই। শুনতে পাচ্ছেন আমার কথা? আমার আসলে একটা ক্লাস ছিল এই সময়, বারবার আসতেছে ওই গ্রুপ থেকে, বারবার ফোন আসতেছে, স্টুডেন্টরা বারবার কল করতেছে। আচ্ছা, তাহলে ভিন্ন বিধান না থাকে মূল ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে। ঠিক আছে? মূল যে ডিক্রিটা সেটার বিরুদ্ধে আপিল করা যাবে। একতরফা ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে। তারপর হচ্ছে আপনার যদি মনে করেন রীতিনীতির বিরুদ্ধে গিয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া হয় তাহলে সেটার বিরুদ্ধে আপিল করা যাবে। আদালতের ভুল সিদ্ধান্ত হলে সেটার বিরুদ্ধে আপিল করা যাবে। সম্মতিমূলক ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে। আপিল দায়েরের ক্ষমতা। আপিল দায়েরের ক্ষমতাটা কি? মোকদ্দমা চূড়ান্ত নিষ্পত্তি করা, তারপর হচ্ছে মোকদ্দমা পুনর্বিচারে ফেরত পাঠানো, অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের নির্দেশ দেয়া। মানে আপিল আদালতের মূলত ক্ষমতাটা কি সেটা জানতে চাইছে। মোকদ্দমা চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করা। নিম্ন আদালতের রায় আপনি সন্তুষ্ট হন নাই জন্যই তো আপনি উচ্চ আদালতে গেছেন, তাহলে উচ্চ আদালতের দায়িত্ব হচ্ছে নিম্ন আদালতের যে রায়টা সেটা চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করা। অর্থাৎ মামলাটা আবার নতুন করে নথি তলব করবে, বিবেচনা করবে, দেখবে, তারপরে আপনার এটা কি করবে, নিয়ে আসো। আচ্ছা, এরপরে কি বলছি? একতরফা ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে। ওই যে আপনি উপস্থিত হন নাই, ঠিক আছে, উপস্থিত না হইলেও
রায় দিয়ে দিচ্ছে, তখন সেটার বিরুদ্ধে আপনি চাইয়া আপিল করতে পারবেন। আপনি দেখতেছেন যে রীতি অনুসারে, অর্থাৎ আদালতের মানে আইনের যেটা বলা হয়েছে, আইনের বিধানকে উপেক্ষা করে কোন একটা ভুল রায় প্রদান করা হয়েছে, এটা আপনার কাছে মনে হচ্ছে, তখন সেই ক্ষেত্রে আপনি আপিল করতে পারবেন। সম্মতিমূলক ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে না, অর্থাৎ আপোষমূলক ডিক্রি, ধরেন যেই মামলাটা দুই পক্ষের মধ্যে মীমাংসা হয়ে গেছে, মীমাংসা হওয়ার মাধ্যমে যে ইটা হইছে, মামলাটা হইলো, সেই ক্ষেত্রে মানে মামলাটা ডিসমিস ফাইনাল হয়ে গেল, সেই ক্ষেত্রে আর আপিল করা যাবে না, কারণ এটা তো আপনারা দুই পক্ষ মিলেই মীমাংসা করে ফেলছেন, এখানে আর আপিলের বিষয়টা আসতেছে কেন, তাই না? এই হচ্ছে ব্যাপারটা। ওকে, আচ্ছা। এরপরে কি বলেছে, সাক্ষীর জবানবন্দি গ্রহণের ক্ষমতা। সাক্ষীর যে জবানবন্দি সেটা আবার নতুন করে রিওপেন করতে পারবে মামলাটা, মামলার নথিপত্র তারা দেখতে পারবে, ঘাটতে পারবে, সাক্ষীর জবানবন্দি নিতে পারবে, প্রমাণ দাখিলের অনুমতি নিতে পারবে। তারপরে হচ্ছে নিজে হাইকোর্ট চাইলে থেকেও মানে উচ্চ আদালত চাইলে নিজে থেকেও সাক্ষ্য গ্রহণ করতে পারবে, অথবা তিনি চাইলে নিম্ন আদালতে আবার প্রেরণ করতে পারে, বলতে পারে যে আপনারা আবার এটাকে পর্যালোচনা করেন, দেখেন, তখন সেই ক্ষেত্রে নিম্ন আদালত কি করবে, আবার সেটাকে পর্যালোচনা করবে, অর্থাৎ মামলার নথিপত্র আবার আলোচনা করবে, আবার সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করবে, এবং ফাইনালি আবার রায় দেওয়ার আগে সেই কপিটা উচ্চ আদালতে পাঠিয়ে দেবে। উচ্চ আদালত যখন ওখান থেকে বলবে যে হ্যাঁ রায় ঠিক আছে, তখন সেই ক্ষেত্রে তারা রায় দিয়ে দেবে। মানে সোজা কথা, উচ্চ আদালত নিজে থেকেও মামলা পরিচালনা করতে পারবে, আবার নিম্ন আদালতের মাধ্যমে মামলাটা পরিচালনা করতে পারবে। দ্যাটস ইট। আপিল পর্যায়ে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ। অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ, এই যে দেখেন, মৌখিক ভাবেও নিতে পারবে, আবার হচ্ছে আপনার লিখিত ভাবেও নিতে পারবে। তবে নিম্ন আদালত যদি বৈধ প্রমাণ অগ্রাহ্য করে, অর্থাৎ নিম্ন আদালত যদি সেটাকে অগ্রাহ্য করে, তাহলে সেই ক্ষেত্রে আর গ্রহণযোগ্য হবে না, তখন সেই ক্ষেত্রে আপনার নিজে থেকেই, অর্থাৎ উচ্চ আদালত নিজে থেকেই মামলাটা পরিচালনা করবে, মানে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে। এটাই আর কি। মূল ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে। ওকে, মূল ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে। মেমোরেন্ডাম আকারে আবেদন দাখিল করতে হবে, আবেদনকারী বা তার আইনজীবীর স্বাক্ষর থাকতে হবে, এগুলো থাকবে। অর্থাৎ আপনি যখন আপিল করবেন, তখন সেক্ষেত্রে আপনার অবশ্যই আপনার কি করতে হবে, আবেদন করতে হবে, ঠিক আছে? এই ব্যাপারটা, আবেদনকারী বা আইনজীবীর স্বাক্ষর থাকতে হবে, এবং রায়ের যে নকলটা বা আপত্তির কারণ, সেই জিনিসটা যুক্ত করতে হবে। আর আপিলের কারণ সমূহ এখানে উল্লেখ করতে হবে। ভিন্ন কোনো বিধান যদি না থাকে, একতরফা ডিক্রি হলে, রীতির বিরুদ্ধে সিদ্ধান্ত হলে, এই সব কিছু আপনাকে উল্লেখ করতে হবে। বুঝাতে পারছি এটুকু? জি ম্যাম। আচ্ছা, এরপরে একতরফা ডিক্রিটা আমি অলরেডি বলছি যে দেখেন, বিবাদে যদি অনুপস্থিত থাকে, তখন সেক্ষেত্রে আদালত যে রায় বা ডিক্রিটা দিল, অর্থাৎ আদেশ দিল, সেটাই হচ্ছে মূলত একতরফা ডিক্রি। এবং এই একতরফা ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে আদেশ 9 এর বিধি 6 অনুযায়ী। এবার হচ্ছে দোতরফা ডিক্রি। দোতরফা ডিক্রিটা কি? দোতরফা ডিক্রি হচ্ছে উভয় পক্ষের উপস্থিতির যখন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে রায় প্রদান করা, তখন সেটা হচ্ছে দোতরফা ডিক্রি। দোতরফা ডিক্রির বিরুদ্ধেও আপিল করা যাবে, মানে বাদী বিবাদী উভয় পক্ষ আছে, উভয় পক্ষের সামনেই রায় দিচ্ছে সেটা। ফলেনামা ডিক্রি মানে সম্মতিমূলক, মানে উভয় পক্ষ আপোষ, ওই যে বললাম আপোষ মীমাংসার মাধ্যমে যেটা রায়টা দিল, সেই ক্ষেত্রে কিন্তু আর আপিলটা করা যাবে না। বুঝতে পারছেন আপিলের বিষয়টা? জি ম্যাম। কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে বল, আপনি ক্লাসটা জয়েন করবো, আমার আরেকটা ক্লাস আছে। ম্যাম সামান্য একটু ম্যাম, মানে ম্যাম হচ্ছে একতরফা ডিগ্রি, জি ম্যাম, একতরফা ডিগ্রি পাওয়ার পরে ম্যাম ওই যে হচ্ছে জমির ব্যাপারে ম্যাম একটু কথা বলি। তো হচ্ছে ধরেন কোন একটা জমি একতরফা রায় পাইলো, তো রায় পাওয়ার পরে দেখা গেল যে এসিলেন্ট অফিস কিংবা অন্য কোনো এখন নতুন করে বলতেছে আপিল করার জন্য। এখন ম্যাম এই আপিলটা আসলে ওনারা করবে কোথায়, নিম্ন আদালতে নাকি হাইকোর্টে? অবশ্যই হাইকোর্টে তো সরাসরি যাবে না, দেখতে হবে কোন আদালতে। এখন ধরেন সহকারী জজ আদালতে যদি আপনার মামলার রায় হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি জেলা জজ আদালতে আপিল করবেন। সোজা কথা, আপনাকে উচ্চ আদালতে চাইতে হবে, হাইকোর্টে আপনি ফট করে যেতে পারবেন না। সহকারী জজের মামলার রায়ের বিরুদ্ধে আপিল আপনি কখনোই হাইকোর্টে যেতে পারবেন না। শুধুমাত্র জেলা জজ আদালতের রায়ের বিরুদ্ধে আপনি হাইকোর্টে যেতে পারবেন, মনে থাকবে? জি ম্যাম, থ্যাংক ইউ। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে?
হুম, প্রশ্ন আছে কারো? সবাই বুঝতে পারছেন? হ্যাঁ, সবার কাছে ক্লিয়ার? জি ম্যাম, মেবি কেউ রেসপন্স করবে না, সবাই মনে হয় ক্লিয়ার ম্যাম। আচ্ছা, তাহলে আজকে আমি এখানে শেষ করি। আমার আসলে একটা ক্লাস ছিল, আমার মনে ছিল, কিন্তু আপনাদের গতকালকের ক্লাসটা মিস দেওয়ার কারণে আমি যেহেতু কথা দিছিলাম, তাই আমি ওই ক্লাস দিয়ে সরাসরি এখানে চলে আসছি। স্টুডেন্টরা অস্থির হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই ম্যাম, কোনো সমস্যা নেই ম্যাম। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ক্লাস নিতে হবে। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো জি থাকবেন। ম্যাম, আসসালামু আলাইকুম। রায়ন ভাই, জি, কথা আপনাদের বলতে যাচ্ছিলাম। হ্যাঁ, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ওই যে হচ্ছে জি, বলেন কাউসার ভাই। হচ্ছে হচ্ছে ওই একের যে ক নাম্বার প্রশ্নটা, ওইটার আংশিক কিছু বাকি রয়ে জি, গেছে, জি, জি, এটা মানে এটা ম্যাম হয়তো এটা না, হয়ে গেছে। ম্যামকে বলছি এটা উনি পরে নেবে। আজকে তো আসলে আমাদের ক্লাস শিডিউল ছিল না, হ্যাঁ? তো অন্য জি জি জায়গায় হ্যাঁ। শিডিউল ছিল। তারপরেও ম্যাম আমাদেরকে সময় দিছে। সমস্যা নাই, আপনাদের বাকি ক্লাসগুলো আমি কাভার দিয়ে দেবো ম্যামকে বলে। আর আমাদের আম পরবর্তীতে মনে করেন আরো ক্লাসগুলো হবে। আপনারা সবসময় নিয়মিত থাকেন। এখন তো ওই যে যারা পরীক্ষার্থী ছিল তাদের তো রেজাল্ট দেওয়াই নাই করে একটু সবাই